নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প পল্টনের দলবল, লিখেছেন মৈত্রেয়ী দত্ত দাস। গল্পটি তার কেউ কোথাও নেই নামক বইটি থেকে নেওয়া হয়েছে। শুরু করছি গল্প পল্টনের দলবল। একদিকে সুরেন ঘড়ইয়ের বাড়াবাড়ি অবস্থা, অন্যদিকে পল্টনের দলবলের বাড়াবাড়ি রকমের বেয়ারাপনা। এই দুই সমস্যার মাঝে পড়ে ভরদ্বাজ মশাইয়ের প্রায় কাছা খোলা অবস্থা। একদিকে তিনি সর্বহারা গায়ের মাথা, আবার অন্যদিকে পাঁচখানা গায়ের একমাত্র ডাক্তার বলো ডাক্তার, কবিরাজ বলো কবিরাজ। গায়ের সব মানুষের সব রকম সমস্যার সমাধান ওনাকে করতে হয়। আবার কারোর শরীরের একটু এদিক ওদিক হলেও ওনারই ডাক পড়ে। তা ওপরওয়ালার দয়ায় কোনো কাজ করতে উনি পিছপা হন না। কিন্তু এই মুহূর্তে একটু বেশি রকম চাপে পড়ে গেছেন উনি। পল্টনের দলবলের হইহুল্লোড় আর বেয়াদপির চোটে এ গায়ের মানুষের যাকে বলে নাকানি জোবানি অবস্থা। ছেলেপুলেদের পড়াশোনা শিখে উঠবার জোগাড়, দোকান পাট ব্যবসা পত্তর সব লাটে উঠতে চলেছে। কখন যে কার ওপর ওই দলটার নজর পড়বে কেউ বলতে পারে না। আর নজর যদি একবার পড়ে তবে তার যে কি হাল হবে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও বলতে পারবেন না। কখন কার মাথায় তাল পড়বে কি বেল পড়বে তার ঠিক ঠিকানা নেই। ওদের দৌড়াতে মাঠ ভরা ফসল, জাল ভরা মাছ, এমনকি বাড়ির চালে লাউ কুমড়ো ফলে থাকলে তাও কখনো কখনো বাড়ির চাল সমেত হাওয়া হয়ে যাচ্ছে। শীতের রাতে বিছানায় ঠান্ডা জল ঢেলে গায়ের কম্বলখানা তুলে পুকুর পাড়ে ফেলে দেওয়া তো আকছারি ঘুরছে। ওদের নিত্য নতুন ফিচলেমির চোটে জেরবার হয়ে আজই সকালে গায়ের ছেলেবুড়োরা দল বেঁধে এসেছিল ভরদ্বাজ মশাইয়ের কাছে। সকলের মুখে একটাই কথা, যেভাবেই হোক পল্টনের দলবলকে সমুচিত শিক্ষা দিতে হবে। তা শিক্ষা দেব বললেই কি দেওয়া যায়? শিক্ষা দিতে গেলে তো ওদের পাকড়াতে হয়। কিন্তু পাকড়ানোটা যাবে কিভাবে? ধরতে গেলেই ক্ষণক্ষণে গলায় পিলে চমকানো ভাবে হাসতে হাসতে পিছলে যায়। ধর ধর করতে করতে চোখের নিমেষে পল্টন দলবল নিয়ে হাওয়া হয়ে যায়। না, যেভাবেই হোক এদের উৎপাত থেকে গায়ের লোকজনদের বাঁচাতেই হবে। ওদিকে আবার 5 মাস ম্যালেরিয়ায় ভুগে সুরেন ঘড়ইয়ের এখন তখন অবস্থা। গত 3 দিন 3 রাত ওনার বাড়ির লোকজন চোখের পাতা এক করতে পারেনি। কখন কি হয়ে যায় বলা তো যায় না, কিন্তু হব হব করেও কিছুই তো হচ্ছে না। একটু আগে সুরেন ঘড়ইয়ের বড় ছেলে এসে বলে গেল যে শেষ সময়ে উনি বোধহয় কিছু বলতে চান, কিন্তু মুশকিল হয়েছে যে ওনার কথা জড়িয়ে যাচ্ছে বলে কেউ ওনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। তাই ভরদ্বাজ মশাই যদি একবার দয়া করে যান তাহলে বড় উপকার হয়। ভরদ্বাজ মশাই ভেবে দেখলেন সুরেন ঘড়ইকে আগে দেখে আসা দরকার, তারপর না হয় পল্টনের দলবলের বেয়াদপির ব্যবস্থা করা যাবে। ঘড়ই মশাইয়ের বাড়ির উঠানে ওনার ছেলেরা মনে করে করে বাবার শেষ যাত্রার প্রতিটি খুঁটিনাটি জিনিস আগে থাকতে জোগাড় করে রেখেছে। বাবার কড়া শাসনকে বেদম ভয় পায় ছেলেরা। এতটুকু উল্টোপাল্টা কাজকর্ম দেখলে এত বয়সেও ছেলেদের পিঠে কঞ্চির ঘা কতক বসিয়ে দেন উনি। এই কড়া মেজাজের জন্য গায়ের লোকেরা ওনাকে মান্যি করে যেমন, ভয়ও পায় তেমন। ওনার হুঙ্কারকে ভয় পায় না এমন মানুষ এই সর্বহারা গায়ে আছে নাকি? সেজন্যে পারতপক্ষে কেউ সহজে ওনার সামনে আসে না।
তবে কিনা এহেন বদমেজাজি মানুষটা মৃত্যুশয্যায় শুয়ে আছে। তাই দলে দলে মানুষজন শেষ দেখাটুকু দেখার জন্যে ওনার বাড়িতে ভিড় জমিয়েছে। ভরদ্বাজ মশাই ওনার ঘরে ঢুকে দেখলেন ঘর লোকজনেতে ভর্তি। ব্যাপারটা যে ঘড়ুই মশাইয়ের ঘোর অপছন্দ হচ্ছে তা ওনার তিতিবিরক্ত মুখ দেখে বোঝা যাচ্ছে। উনি মুখে এক রাশ বিরক্তি নিয়ে আধ বোঝা চোখে শুয়ে ঘন ঘন শ্বাস ফেলছেন। কাছে গিয়ে ভরদ্বাজ মশাই ওনার পাশে বসে নাড়ি ধরলেন। নাড়ি প্রায় নেই বললেই চলে, তবুও কি করে যে প্রাণটুকু এখনো রয়ে গেছে সেটাই আশ্চর্য। মনে হলো যেন ঘড়ুই মশাই বিড়বিড় করে কিছু বললেন, তবে ঘর ঘর শব্দ ছাড়া আর কিছু বোঝা গেল না। কিছু বলছেন কি? ভরদ্বাজ মশাই ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন। ঘড়ুই মশাইয়ের ঠোঁট দুটো নড়ে উঠল। অনেক কষ্ট করে উনি কিছু বলার চেষ্টা করছেন। ভরদ্বাজ মশাই নিজের কানটা ওনার মুখের কাছে নিয়ে যেতে শুনতে পেলেন উনি বলছেন, অকাল কুষ্মাণ্ড মাথা মোটার দল। উদ্গ্রীবভাবে ঘরের সবাই হা হা করে উঠল। কি কি বললেন উনি? হাতের ইশারায় সবাইকে চুপ থাকতে বলে ভরদ্বাজ মশাই আবার কানটা নামিয়ে আনলেন ঘড়ুই মশাইয়ের মুখের কাছে। উনি এবার বললেন, কণ্ডমূর্খ। আর কিছু? বোকা পাঠা। সে তো বুঝলাম, কিন্তু আর কি? ঘড়ুই মশাই হাঁপাতে হাঁপাতে বললেন, গাধার বংশ। ভরদ্বাজ মশাই বলতে যাচ্ছিলেন, তাহলে তো সেই দলে আপনিও আছেন, কিন্তু বললেন না। তবে বোঝা যাচ্ছে যে কোনো কারণেই হোক ছেলেদের ওপর ভয়ানক খাপ্পা হয়ে আছেন। নেহাত বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই, তাই এত শারীরিক কষ্টের মধ্যে মুখ দিয়ে এসব কথা বার হচ্ছে। ওনার দোষ নেই। আদর্শ আর নিয়ম শৃঙ্খলা বরাবর মেনে চলেছেন। বেয়াদপিটি মোটেই সহ্য করতে পারেন না। নির্ঘাত ছেলেরা এমন কিছু করেছে যা ওনাকে বেদম চটিয়ে দিয়েছে। তবে কারণটি জানা দরকার। যা মনে হচ্ছে, কারণটি জেনে সেটির আশু সমাধান না করলে ওনার আত্মা শরীর ছেড়ে বেরোবে না। যা একটিরে মানুষ। ভরদ্বাজ মশাই গলাটা নামিয়ে ঘড়ুই মশাইয়ের প্রায় কানে কানে বললেন, আসল কথাটি না জানলে যে কাজ এগুবে না। ঘড়ুই মশাই একটু যেন চঞ্চল হলেন মনে হলো, তবে একটু সময়ের জন্যে। তারপরে গভীরভাবে আচ্ছন্ন হয়ে পড়লেন। ওনার মাথা কাত হয়ে বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল। তবে কি উনি প্রাণ ত্যাগ করলেন? ভরদ্বাজ মশাই তড়িঘড়ি এক পুড়িয়া ওষুধ ওনার ঠোঁটের ফাঁকে গুজে দিয়ে নাড়িটা ধরলেন আবার। ওই তো ঘড়ুই মশাইয়ের সার একটু ফিরছে বলে মনে হচ্ছে। ঠোঁট দুটো নড়ে উঠল। উনি মৃদু স্বরে থেমে থেমে অনেক কষ্টে বললেন, আমার দরকারি জিনিসগুলো যে সব আমার পাশে এনে রাখতে বলেছিলুম। এটুকু কথা বলেই ঘড়ুই মশাই জোরে জোরে হাঁফাতে লাগলেন। থাক থাক, আর আপনাকে কথা বলতে হবে না। আমি বলছি আপনার ছেলেদের সবগুলো ঠিকঠাক দিয়েছে কিনা মিলিয়ে নিক। ছেলেদের একথা বলাতে মেজো আর সেজো ছেলে তড়িঘড়ি বলে উঠল, ওই তো বাবার প্রত্যেকটি জিনিস এনে রাখা হয়েছে বিছানার পাশে। চুপ হতভাগা। ঘরে যেন বাজ পড়ল। নিভে যাওয়ার আগে প্রদীপ যেমন দপ করে জ্বলে ওঠে, তেমনি ঘড়ুই মশাই প্রচণ্ডভাবে বাজখাই গলায় ধমকে উঠেই আবার নেতিয়ে পড়লেন।
বাবার ধমক শুনে ওনার ছোট ছেলের ধা করে মনে পড়ে গেল জিনিসটার কথা। হুড়মুড় করে জিনিসটা এনে বিছানার পাশে রাখতেই ঘড়ুই মশাইয়ের মুখের তিতকুটে ভাব হাওয়া। দরকারি জিনিসটি পেয়ে এক মুখ হাসি নিয়ে ঘড়ুই মশাই প্রাণত্যাগ করলেন। আর আশ্চর্যের ব্যাপার হলো, তারপরেই পল্টনের দলবলের উৎপাত নিমেষে বন্ধ হয়ে গেল। আগে সন্ধে নামলেই এ গায়ের সবাই রাম নাম জপত। ভূতের দলবলকে কে না ভয় পায়। পল্টনের দলের খোনা খোনা গলার হুল্লোড়ে মানুষজন ঘুমোতে পারত না। ওদের বিটকেল বুদ্ধির কাছে ছেলে বুড়ো সবাই নাস্তানাবুদ হতো। কিন্তু এখন গায়ত্রীর সীমানায় ওদের সারা শব্দ পাওয়া যায় না। তবে কখনো কখনো ভর দুপুরে অথবা গভীর রাতে দূর থেকে পল্টনের দলবলের দুদ্দার করে দৌড়ে পালানোর শব্দ ভেসে আসে, আর পিছনে ঘড়ুই মশাইয়ের হুঙ্কার। ঘড়ুই মশাইয়ের সব থেকে দরকারি আছলা কঞ্চিটাকে কে না ভয় পায়। আর বেনিয়ম ও বেয়াদপি যে উনি মোটে বরদাস্ত করতে পারেন না, এটা তো সবাই জানে। শেষ হলো গল্প পল্টনের দলবল। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।